হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করতে চলেছি নতুন একটা টপিক। আমাদের টপিক হলো ইউরিন অ্যানালিসিস। ল্যাব টেকনিশিয়ান ভাই বোনেদের বলছি, যারা পড়াশোনা করছো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক আর খুব ভাস্ট। ভাগ ভাগ করে দু তিনটে লেকচারে পুরোটা আমরা কমপ্লিট করব। অনেক কিছু জিনিস নিয়ে আলোচনা করব যেগুলো ক্লাসে বা ল্যাবে কোনোদিন আলোচনাই হয় না, যেগুলো আমাদের অনেক না জানা অজানা জিনিস থেকে যায়, কাজ করতে গিয়ে যেগুলো নিয়ে খুব অসুবিধায় পড়তে হয়। আমি নিজের প্র্যাকটিসে দেখেছি, আমার ছোট ভাই বোনেরা অনেক কিছু জিনিস যেগুলো ক্লাসে বা আলোচনাই হয় না, ইন্টার্নশিপেও আলোচনা হয় না, ডাইরেক্ট কাজ করতে চলে এসে খুব নাকানি চোবানি খায়। একদম সেই সমস্ত জিনিসগুলো নিয়ে বেসিক থেকে আজকের আলোচনা। ইউরিন অ্যানালিসিস হলো দ্য মোস্ট পারফর্মড ল্যাবরেটরি টেস্ট। এর মানে কি? এর মানে একটা ল্যাবে যতগুলো টেস্ট হয় তার মধ্যে সবচেয়ে বেশি টেস্ট কোনটা হয় না, এই ইউরিন অ্যানালিসিস। তাহলে বুঝতে পারছো টেস্টটার ইম্পর্টেন্স কতটা, সবচেয়ে বেশি হয়। তাই আমাদের অবশ্যই একদম বেসিক লেভেল থেকে ইউরিন অ্যানালিসিস পুরোটা জেনে রাখতে হবে। তাহলে প্রথম প্রশ্ন আসে যে ইউরিন অ্যানালিসিস কেন করব? হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ ইউরিন অ্যানালিসিস? তো ইউরিন অ্যানালাইসিসের প্রথম ইন্ডিকেশন হলো তো ডিটেক্ট ইউটিআই। ইউটিআই মানে কি? ইউটিআই মানে হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ যাকে আমরা বাংলায় বলি পেচ্ছাপের ইনফেকশন। তো পেচ্ছাপের ইনফেকশন হয়েছে কিনা সেটা যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদের কি টেস্ট করতে হবে না, ইউরিন অ্যানালিসিস। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হলো টু ডিটেক্ট প্রেগনেন্সি। আমরা জানি প্রেগনেন্সি ডিটেক্ট করার জন্য প্রাথমিক পর্যায়ে ইউরিন টেস্ট করলে ধরা পড়ার সম্ভাবনা থাকে। আর নাম্বার 3 কি? ডিটেক্ট রেনাল ডিজিজ। রেনাল ডিজিজ কাকে বলে? রেনাল ডিজিজ মানে হলো কিডনির প্রবলেম। তো এই কিডনি প্রবলেম যদি কিছু থাকে সেটাও কিন্তু আমরা ইউরিন অ্যানালিসিস করে ধরতে পারি। কিরম কিরম কিডনির সমস্যা ধরা পড়তে পারে? যদি নেফ্রোটিক সিনড্রোম থাকে, নেফ্রাইটিক সিনড্রোম, গ্লোমেরুলোনেফ্রাইটিস, পাইলোনেফ্রাইটিস, এরকম অনেক রোগ আছে যে রোগগুলো আমরা এই ইউরিন অ্যানালিসিসের মাধ্যমে ডিটেক্ট করতে পারি। এবারে আমাদের দ্বিতীয় প্রশ্ন আসছে যে কিভাবে আমরা তাহলে স্যাম্পেলটা কালেকশন করব। তার মানে কি? ইউরিন টেস্ট করতে গেলে আমাদের স্যাম্পেল কি? অবশ্যই ইউরিন। তাহলে ইউরিন স্যাম্পেল আমাদের কিভাবে কালেক্ট করতে হয়? তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কখন কালেকশন করব, আর দ্বিতীয় প্রশ্ন হলো কিভাবে কালেকশন করব। এই দুটো প্রশ্নের উত্তরই আমরা দেখব। তার আগে আমরা জানবো যে ইউরিনের স্যাম্পেল কত রকমের হয়। হ্যাঁ, ইউরিনের স্যাম্পেল কিন্তু দুই রকমের হতে পারে। কিরকম? একটা হচ্ছে সিঙ্গেল স্পেসিমেন, অর্থাৎ যখন একটা আমাদের কন্টেনার দিয়ে এনি র্যান্ডম স্পেসিমেন ধরে সেটাকে টেস্ট করতে দেওয়া হয়, সেটা হলো সিঙ্গেল স্পেসিমেন অফ ইউরিন স্যাম্পেল। আরেকটা কি না, 24 আওয়ার ইউরিন স্যাম্পেল, অর্থাৎ টোটাল 24 আওয়ার মানে একটা গোটা দিনে যে কমপ্লিট ইউরিন স্যাম্পেলটা তৈরি হচ্ছে সেই টোটাল ইউরিন স্যাম্পেলটা একটা বড় জারে কালেক্ট করে আমাদেরকে ল্যাবে দিতে হবে। তাহলে দু রকমের ইউরিন স্যাম্পেল হলো, একটা হলো সিঙ্গেল স্পেসিমেন মানে সেটা র্যান্ডম স্পেসিমেন, অল্প পরিমাণ স্যাম্পেল দিতে হয়। আর একটা হলো 24 আওয়ার ইউরিন স্যাম্পেল, অর্থাৎ পুরো গোটা একদিনের টোটাল ইউরিনটা একটা বড় জারে করে জমা করতে হয়। তাহলে এবার ডিটেলসে আসি কিভাবে আমাদের সিঙ্গেল স্পেসিমেন স্যাম্পেল নিতে হবে এবং আবার 24 আওয়ার ইউরিন স্যাম্পেল নিতে হবে। সিঙ্গেল স্পেসিমেন স্যাম্পেল নিতে হবে দ্য ফার্স্ট ভয়েডেড স্পেসিমেন ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে প্রথম ইউরিন আমরা পাস করি সেই ইউরিন থেকে আমাদের স্যাম্পেলটা কালেক্ট করতে হয়। কেন? তার কারণ হচ্ছে যেহেতু আমরা 7-8 ঘন্টা টানা ঘুমোচ্ছি, তার মাঝখানে কোনো আমাদের ইউরিন পাস করছি না, সেই ইউরিনটা হয় মোস্ট কনসেন্ট্রেটেড। আর দ্বিতীয় কি, সেলস আর কাস্ট খুব ওয়েল প্রিজার্ভড থাকে তার মধ্যে। সেল কত রকমের হয়, কাস্ট বলতে আমরা কি বুঝি?
এগুলো আমরা পরে আবার আলোচনা করব যখন আমরা মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন অফ ইউরিন করব। কিন্তু তার আগে শুধু এইটুকু জেনে রাখো যে সেলস, ইউরিনের মধ্যে যে সেলস থাকে আর যে কাস্ট থাকে সেটা খুব ভালোভাবে প্রিজার্ভ থাকে এই ফার্স্ট মর্নিং স্পেসিমেনে। তাই জন্য যদি আমাদের সিঙ্গেল স্পেসিমেন নিতে হয়, যদি আমাদের স্যাম্পল হিসেবে সিঙ্গেল স্পেসিমেন নিতে হয়, তাহলে অবশ্যই এই ফার্স্ট ভয়েডেড স্পেসিমেনটা নেওয়া উচিত, ওটাকে আমরা প্রেফার করি। এখানে দেখো ইম্পর্টেন্ট একটা জিনিস লিখে রেখেছি যে মোস্ট কমনলি ইউজ আমাদের স্যাম্পল কি দুটোর মধ্যে, সেটা হচ্ছে সিঙ্গেল স্পেসিমেন অফ ইউরিন। অর্থাৎ 24 আওয়ার ইউরিন স্যাম্পল কিন্তু খুব বেশি ব্যবহার হয় না। মোস্ট কমনলি যে ইউরিন স্যাম্পলটা আমরা ইউজ করি সেটা কিন্তু এই সিঙ্গেল স্যাম্পল। কি কি টেস্ট করা হয়? রুটিন এক্সামিনেশন, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। অর্থাৎ যখনই আমরা একটা প্রেসক্রিপশন দেখব যার মধ্যে লেখা থাকবে ইউরিন ফর REMECS, তার মানে কি রুটিন এক্সামিনেশন, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অ্যান্ড কালচার সেন্সিটিভিটি। তাহলে তার জন্য আমাদের কি স্যাম্পল নিতে হবে? তাহলে আমরা বুঝে গেলাম তার জন্য আমাদের এই সিঙ্গেল স্পেসিমেন স্যাম্পল নিতে হবে। এবার চলে আসি সেকেন্ড ইউরিন স্যাম্পল, সেটা কি 24 আওয়ার ইউরিন স্যাম্পল। 24 আওয়ার ইউরিন স্যাম্পলে কি করা হয় না, 24 আওয়ার ইউরিন স্যাম্পল যখনই একটা পেশেন্ট টেস্ট করাতে আসবে তখনই তাকে কি করা হয় না, একটা 2 লিটারের জার হ্যান্ড ওভার করে দেওয়া হয়। কারণ সারাদিনে আমরা মোটামুটি ধরে রাখি একটা পেশেন্টের 2 থেকে 2.5 লিটার ইউরিন পাস করে নর্মাল পেশেন্ট। তো সেই অনুযায়ী 2 থেকে 2.5 লিটারের একটা জার পেশেন্টকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। দিয়ে কি ইনস্ট্রাকশন দিতে হবে পেশেন্টকে? পেশেন্টকে ইনস্ট্রাকশন দিতে হবে যে তার পরের দিন থেকে সে ইউরিন স্যাম্পলটা কালেক্ট করা শুরু করবে, কিন্তু যে আর্লি মর্নিং স্যাম্পলটা দিয়ে আমরা সিঙ্গেল স্যাম্পল টেস্টটা করেছিলাম সেই আর্লি মর্নিং ইউরিনটা কিন্তু প্রথম দিনে আমাদের বাদ চলে যাবে। তাহলে কি ফার্স্ট ইউরিন ইজ ডিসকার্ডেড, ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। প্রথম দিনে কিন্তু এই ফার্স্ট ইউরিনটা আমরা ডিসকার্ড করে দেব। তারপরে বাকি যতটা ইউরিন হবে, যতবার ইউরিন হবে সেই পুরো ইউরিনটা আমরা সেই জারের মধ্যে কালেক্ট করব। দ্বিতীয় দিন এই আর্লি মর্নিং ইউরিনটাকে আমরা কালেক্ট করব। তাহলে প্রথম দিন আমরা এই আর্লি মর্নিং ইউরিনটাকে কালেক্ট করব না, দ্বিতীয় দিন আমরা এই আর্লি মর্নিং ইউরিনটাকে কালেক্ট করব। আর এই ইউরিন স্যাম্পলটাই হবে আমাদের লাস্ট স্যাম্পল। এই ইউরিন স্যাম্পলটা কালেক্ট করে আমরা জারটা ল্যাবে সাবমিট করে দেবো। তাহলে বোঝা গেল কিভাবে 24 আওয়ার ইউরিন স্যাম্পল কালেক্ট করা হয়। ধরো তোমার কাছে কোনো পেশেন্ট এলো 1 মার্চ, এসে বলল যে আমি 24 আওয়ার ইউরিন স্যাম্পল থেকে টেস্ট করাতে চাই। 1 মার্চ এসে তোমার কাছে বললো যে আমি 24 আওয়ার ইউরিন স্যাম্পল থেকে টেস্ট করাতে চাই। তাহলে 1 মার্চে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো তাকে স্যাম্পল জারটা প্রোভাইড করা। সেই পেশেন্টকে তাহলে তারপরে তাকে কি অ্যাডভাইস করতে হবে? তাহলে তার পরের দিন অর্থাৎ 2nd মার্চ ফার্স্ট মর্নিং স্যাম্পল ইজ ডিসকার্ডেড। বুঝা গেল? তাহলে তার পরের দিনের সকালের ইউরিনটা কিন্তু ডিসকার্ড করা হবে। সেই দিনকে মার্চ 2 সব ইউরিন আমরা বলবো কালেক্ট করতে। আর 3rd মার্চ মানে তারপরের দিন ফার্স্ট মর্নিং স্যাম্পলটা কিন্তু আমাদের অবশ্যই কালেক্ট করতে হবে, আর সেটাই হবে আমাদের লাস্ট স্যাম্পল। এর ইউজ কি? ফার্স্ট সিঙ্গেল স্যাম্পলটা যেমন আমরা কিভাবে ইউজ করেছিলাম রুটিন, মাইক্রোস্কোপিক্যাল আর কালচার সেন্সিটিভিটিতে, এর ইউজ হচ্ছে কোয়ান্টিটেটিভ এস্টিমেশন অফ প্রোটিন। অর্থাৎ ব্লাডের মধ্যে যে প্রোটিন থাকে সেই প্রোটিন খুব কম পরিমাণে আমাদের কিন্তু ইউরিন দিয়ে পাস করে, কিন্তু যখনই আমাদের কিডনির কোনো রোগ হবে, কোনো একটা রেনাল ডিজিজ হবে, কিডনি যত বেশি খারাপ হবে তত বেশি প্রোটিন ইউরিন দিয়ে পাস হতে থাকবে। তাহলে একটা 24 আওয়ার ইউরিন স্যাম্পেলে আমরা যদি প্রোটিনটাকে কোয়ান্টিটেটিভলি এস্টিমেট করি ঠিক কতটা অ্যামাউন্ট অফ প্রোটিন বেরিয়ে যাচ্ছে, তাহলে আমরা খুব ইজিলি বলতে পারবো যে কিডনি কতটা খারাপ হয়েছে। কারণ যত বেশি প্রোটিন তত খারাপ ইউরিন, এটা হচ্ছে একদম মোদ্দা কথা।
স্ট্রেট কাট উত্তর, যত বেশি প্রোটিন তত খারাপ কিডনি। তাহলে কিডনি কতটা খারাপ হলো জানতে গেলে আমাদের কোন টেস্টটা লাগে? 24 আওয়ার ইউরিন স্যাম্পেল থেকে টেস্ট করতে হয়। এবারে প্রশ্ন আসছে যে কিভাবে কালেক্ট করব। কালেকশনের ক্ষেত্রে মেন যে ইম্পর্টেন্ট জিনিসটা আছে সেটা অবশ্যই সিঙ্গেল স্যাম্পেলের ক্ষেত্রে। কিভাবে না, মিড স্ট্রিম ইউরিন আমাদের কালেক্ট করতে হবে। মিড স্ট্রিম ইউরিন কথাটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রেখে দেবে। মিড স্ট্রিম ইউরিন কাকে বলে? ধরো একটা পেশেন্ট যদি ইউরিন করা স্টার্ট করে, তাহলে কি হবে? প্রথমে খুব সরু হয়ে ইউরিনটা পাস হয়, তার কিছুক্ষণ পর ইউরিনের ফ্লোটা আসে, তারপরে আবার ইউরিনের ফ্লোটা কি হয়? কম হয়ে যায়। তাহলে ইউরিন পাস করারও তিনটে ফেজ আছে, একটা হচ্ছে স্টার্ট, একটা হচ্ছে মিড, আর একটা হচ্ছে এন্ড। এই মিড স্ট্রিম ইউরিন বলতে কিন্তু আমাদের এই মাঝখানের এই ফেজটাকেই বলা হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে যখনই প্রথম প্যাসেজ শুরু হচ্ছে, ইউরিন পাস করা শুরু হচ্ছে, সেই প্রথমের দিকের ইউরিনটা খুব কনসেন্ট্রেটেড থাকে। তাই আমরা যদি সেই ইউরিনের ইলেকট্রোলাইট বা প্রোটিন মেজার করি, তাহলে আমাদের নর্মালের থেকে কিন্তু বেশি আসবে, অর্থাৎ ভুল রিপোর্ট পাবো। তাই প্রথম যে ইউরিনটা পাস হচ্ছে সেই ফ্লোটাকে আমরা বাদ দিয়ে দিই। আর লাস্টের দিকে যে ইউরিনটা বেরোয় সেটা আবার ডাইলিউটেড থাকে। তাহলে এক্ষেত্রেও আমরা যদি প্রোটিন মেজার করি কিংবা কোনো ইলেকট্রোলাইট মেজার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা কম রিপোর্ট পাবো, অর্থাৎ এক্ষেত্রেও ভুল রিপোর্ট পাবো। তাহলে আমাদের প্রেফার্ড কোন স্যাম্পেলটা? মিড স্ট্রিম ইউরিন। তাহলে বোঝা গেল মিড স্ট্রিম ইউরিন বলতে আমরা কাকে বোঝাচ্ছি। তাহলে সিঙ্গেল স্যাম্পেলের ক্ষেত্রে যখনই আমরা কোনো পেশেন্টকে বলবো যে আর্লি মর্নিং স্যাম্পেল নিতে, তাহলে অবশ্যই তাকে এটাও পরিষ্কার করে দিতে হবে যে আর্লি মর্নিং স্যাম্পেলের মধ্যে মিড স্ট্রিম পোর্শনে আপনার যে ইউরিনটা পাস হবে, সেই মিড স্ট্রিম পোর্শন থেকেই আপনাকে কিন্তু স্যাম্পেলটা কালেক্ট করতে হবে। 24 আওয়ার স্যাম্পেলের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো মিড স্ট্রিমের কোনো কনসেপ্ট নেই। কারণ কি? 24 আওয়ার স্যাম্পেলে কিন্তু আমরা পুরো ইউরিনটাই কালেক্ট করি। কি না, টোটাল অ্যামাউন্ট অফ ইউরিন ইজ প্রিজার্ভড। টোটাল অ্যামাউন্ট অফ ইউরিন যেহেতু আমরা কালেক্ট করি, তাই জন্য এখানে মিড স্ট্রিমের কোনো গল্প নেই। মিড স্ট্রিমের গল্প কোথায় আছে? মিড স্ট্রিমের গল্প হচ্ছে যেখানে আমরা সিঙ্গেল ইউরিন স্যাম্পেল, র্যান্ডম ইউরিন স্যাম্পেল ইউজ করি। এবারে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, পেশেন্টের প্রিপারেশন। পেশেন্টকে কিভাবে প্রিপেয়ার করতে হবে। পেশেন্ট প্রিপারেশন মানে হলো স্যাম্পেলে যাতে ক্রস কন্টামিনেশন না হয় সেই চান্স কমানো। ক্রস কন্টামিনেশন মানে হলো আশপাশের এরিয়া থেকে কিংবা পেশেন্টের হাত পা বা অন্যান্য জায়গা থেকে যেন কোনো অবাঞ্ছিত ব্যাকটেরিয়া বা জীবাণু সেই ইউরিনে চলে না আসে, সেই চান্স আমাদের কমানো। তাহলে কি হবে? তাহলে আমাদের যদি কালচার সেন্সিটিভিটি রিপোর্ট হয়, তখন ভুল রিপোর্ট দেবে। ধরো ইউরিনে কোনো ইনফেকশন নেই, কিন্তু পেশেন্টের হাতে একটা ইনফেকশন হয়ে আছে, তাহলে কি করতে হবে না, তাহলে এমন হতে পারে না পেশেন্টের সেই হাত থেকে এমনভাবে ইউরিনটা হ্যান্ডেল করলো পেশেন্ট, সেই হাত থেকে ইনফেকশনটা ইউরিনে চলে এলো। তখন আমরা এখন টেস্ট করব কালচার সেন্সিটিভিটি, তখন আমরা দেখবো যে ইউরিনে ইনফেকশন আছে, অথচ পেশেন্টের কিন্তু অরিজিনালি ইউরিনে কোনো ইনফেকশন নেই। এটাই হলো ক্রস কন্টামিনেশন। আর পেশেন্ট প্রিপারেশনের উদ্দেশ্যই হলো এই ক্রস কন্টামিনেশনকে আটকানো বা ক্রস কন্টামিনেশনের চান্স কমানো। তাই জন্য আমাদের পেশেন্ট প্রিপারেশন করা ইউরিন স্যাম্পেল কালেক্ট করার আগে খুব ইম্পর্টেন্ট। তাহলে এক্ষেত্রে ছেলে আর মেয়ে, মেল আর ফিমেল পেশেন্টকে প্রিপেয়ার কিভাবে করতে হবে না, মেল পেশেন্টের ক্ষেত্রে কি করতে হবে? মেল পেশেন্টের যে প্রিপিউস থাকে, পেনিসের সামনে যে প্রিপিউস থাকে, সেই প্রিপিউসটাকে রিট্র্যাক্ট করতে হবে, অর্থাৎ পেছনের দিকে টেনে নিয়ে আসতে হবে, কারণ প্রিপিউসে কিন্তু অনেক সময় ইনফেকশন থাকে। তারপরে সেই গ্ল্যান্স পেনিসটা আমাদের বেরিয়ে আসবে, সেই গ্ল্যান্স পেনিসটাকে কিন্তু ভালো করে ডেটল দিয়ে বা স্যাভলন দিয়ে ক্লিন করতে হবে আগে। সেই ক্লিন করার পরে আমাদের ইউরিন পাস করতে বলতে হবে। তাহলে বোঝা গেল, প্রিপিউসটাকে প্রথমে রিট্র্যাক্ট করতে হবে পেছন দিকে, করে গ্ল্যান্স পেনিসটাকে ভালো করে ক্লিন করতে হবে, করে স্যাম্পেল কালেক্ট করতে হবে।
সিমিলারলি ফিমেলদের ক্ষেত্রে কি করতে হবে, ফিমেলদের ক্ষেত্রে যে লেবিয়া থাকে সেই লেবিয়াটাকে সাইডে সরিয়ে দিয়ে ইউরেথ্রাল অরিফিসটাকে অর্থাৎ পেচ্ছাপের জায়গাকে পরিষ্কার করতে হবে আগে, যেমন ছেলেদের গ্ল্যান্স পেনিসকে পরিষ্কার করতে হয়েছিল সেরকম ইউরেথ্রা অরিফিসটাকে পরিষ্কার করে তবে ইউরিন স্যাম্পেল নিতে হবে। এতে কি হবে, এতে সুবিধা যেটা হবে সেটা আমাদের ডিক্রিজ চান্স অফ কন্টামিনেশন, মানে অন্যান্য অবাঞ্ছিত ইনফেকশন ইউরিনে আসা আটকে যাবে। একে আমরা কি বলি, একে আমরা বলি ক্লিন ক্যাচ স্পেসিমেন। তাহলে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম এই আলোচনার মধ্যে তিনটে তোমরা জিনিস শিখলে। একটা হচ্ছে আর্লি মর্নিং স্পেসিমেন, নাম্বার 2 হচ্ছে মিড স্ট্রিম স্পেসিমেন, নাম্বার 3 হলো ক্লিন ক্যাচ স্পেসিমেন। তাহলে এই তিনটে জিনিস কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে ইউরিন স্যাম্পল কালেকশন করার সময়। সেটা হতে হবে আর্লি মর্নিং, মিড স্ট্রিম অ্যান্ড ক্লিন ক্যাচ। এই তিনটে কিন্তু পরীক্ষায় খুব জিজ্ঞেস করে, আর্লি মর্নিং বলতে কি বোঝায়, মিড স্ট্রিম ইউরিন বলতে কি বোঝায়, আর ক্লিন ক্যাচ ইউরিন বলতে কি বোঝায়। এগুলো অবশ্যই ভালো করে পড়ে নেবে। দ্বিতীয় ধরনের পেশেন্ট আছে যাদের ক্যাথিটার করা থাকে। আমরা এতক্ষণ যাদের পড়ছিলাম যাদের তো ক্যাথিটার নেই তাদেরকে আমরা ইজিলি এইভাবে ইউরিন কালেকশন করে নিতে পারবো, কিন্তু কিছু কিছু পেশেন্টদের কিন্তু ক্যাথিটার করা থাকে। তাদের ক্ষেত্রে কি করতে হবে, তাদের ক্ষেত্রে তো কোনো উপায় নেই, আমাদের ক্যাথিটার থেকেই ক্যাথিটার স্পেসিমেন নিতে হবে। কিংবা বাচ্চাদের ক্ষেত্রে কি করা হয়, বাচ্চাদের ক্ষেত্রে যে ইউরিনটা এসে ইউরো ব্যাগে জমা হয় সেই ইউরো ব্যাগ থেকেই আমরা কালেক্ট করি। কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যাতে এই ধরনের স্যাম্পেলগুলোকে অ্যাভয়েড করা যায়। কারণ কি, এই ধরনের স্যাম্পেল যেহেতু অনেকক্ষণ ধরে ব্যাগে জমা হয়ে আছে এতে কন্টামিনেশনের চান্স কিন্তু খুব হাই। তাই জন্য যদি রুটিন এক্সামিনেশন আর মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন থাকে তাহলে আমরা ইউজুয়ালি এই স্যাম্পেলগুলোকে কালেক্ট করি, কিন্তু যদি কালচার সেন্সিটিভিটি থাকে তাহলে আমরা চেষ্টা করি এই স্যাম্পেলটাকে অ্যাভয়েড করার, কারণ তাতে ক্রস কন্টামিনেশন এবং অন্যান্য অবাঞ্ছিত ইনফেকশন চলে আসার চান্স খুব বেশি থাকে। আজকের লেকচার এখানেই শেষ করছি। এই লেকচারের পরের পার্ট খুব শিগগিরই এই প্যাথোপিডিয়া ইউটিউব চ্যানেলে আপলোড হতে চলেছে, তাই এই পরের পার্ট দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আজকের ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। দিস ইজ ডক্টর কৌশিক, signing off.